আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আমি আরাফাত আরা, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের ক্লাসটা আমি নেব। তো দেখি আমরা কোন বিষয়ের উপর আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সমগোত্রীয় শ্রেণী ও কার্যকরী মূলক। অধ্যায় হচ্ছে জৈব যৌগ। ঠিক আছে, তো সমগোত্রীয় শ্রেণী এটা আলোচনা করতে গিয়ে আমরা আজকে যা শিখবো সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী কি সেটা ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলকের আণবিক ও গাঠনিক সংকেত বর্ণনা করতে পারবো, কার্যকরী মূলকের ভিত্তিতে জৈব যৌগের শ্রেণী চিহ্নিত করতে পারবো। কেমন? তাহলে আমরা মূল আলোচনায় যাওয়ার আগে কিছু ছবি দেখি। কেমন? দেখো, এখানে কিছু বইয়ের ছবি দেখতে পাচ্ছি আমরা। নিশ্চয়ই তোমরা বই পড়ো, আমি আশা করব যে তোমরা সবাই বই পড়বে। বই পড়া খুব ভালো একটা অভ্যাস। তো এখানে আমি কিছু বইয়ের ছবি, দেখো কভার পেজের ছবি আছে, যে দেখো এখানে বইগুলোকে আবার গুচ্ছ আকারে রাখা হয়েছে। এখানে 3টা বই আছে, এখানে 3টা, এখানে 3টা। আচ্ছা, কেন তোমরা কি বলতে পারবে যে বইগুলোকে কেন এভাবে গুচ্ছ গুচ্ছ করে রাখা আছে? এদের মধ্যে নিশ্চয়ই কোনো মিল আছে, তাই না? এই যে 3টা গুচ্ছ করে রাখা আছে, নিশ্চয়ই কোনো মিল আছে। মিলটা কি? মিলটা আমার মনে হয় তোমরা বলতে পারবে, তবু আমি বলে দিচ্ছি। এই সবগুলো হচ্ছে উপন্যাস, এই বইগুলো হচ্ছে কাব্যগ্রন্থ, আর এরা হচ্ছে নাটক। তাহলে এভাবে আমি উপন্যাস, কবিতা, নাটক বইগুলোকে যদি আমি বলি উপন্যাস, এখান থেকে কোনগুলো উপন্যাস আলাদা করো, তাহলে আমি এগুলা এভাবে সাজাবো। যদি বলি কোনগুলো কবিতার বইগুলো আলাদা করো, তাহলে আমি এভাবে সাজাবো। নাটক বলে আমি এভাবে এদেরকে সাজাবো। তার মানে আমরা একটা ক্রাইটেরিয়ার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বইগুলোকে আলাদা করেছি। উপন্যাসের বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো উপন্যাস, যেগুলো নাটকের বৈশিষ্ট্য আছে সেগুলো নাটক, আর যেগুলো কবিতার বৈশিষ্ট্য আছে সেগুলো কবিতা। তো যে আমি এই যে আলাদা আলাদা করলাম, কেমন, সেটা একটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। তাহলে সেরকম দেখো, এই যে আমাদের যে বিভিন্ন জৈব যৌগ আছে, লক্ষ লক্ষ জৈব যৌগ, তাহলে সেই জৈব যৌগগুলোকেও আমরা যদি বলি যে এগুলাকে, যাদের মধ্যে মিল আছে সেগুলাকে আলাদা করো। কেমন? তাহলে দেখো এখানে অনেকগুলো জৈব যৌগ এলোমেলো করে দেওয়া আছে। আমরা কিভাবে আলাদা করব যৌগগুলোকে? হ্যাঁ, যৌগগুলোকে আলাদা করতে হলে আমাদের একটা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে কি সমগোত্রীয় শ্রেণী। কেমন? এখন আমি দেখব সমগোত্রীয় শ্রেণী অর্থাৎ কোনগুলোকে সমগোত্রীয়, অর্থাৎ একই গোত্র, একই বৈশিষ্ট্য কাদের। তো একই বৈশিষ্ট্য হতে হলে আমি কিভাবে আলাদা করবো এদেরকে? সবার আগে আমি দেখবো যে এদের কি কোন দিক দিয়ে মিল আছে, কার্যকরী মূলকের দিক দিয়ে মিল আছে কিনা। তো কার্যকরী মূলকটা আমরা একটু পরেই পড়বো। তারপর আমরা একটু দেখি যে এখানে আমরা মিলটা খুঁজে পাই কিনা। তো মিলটা খুঁজে পাওয়ার জন্য দেখি আমরা কিভাবে মিলটা খুঁজবো সেটা। দেখো, আমি যদি তোমাদের বলি যে এই যে এই যৌগটার সাথে এই যৌগটার সাথে কার কার মিল আছে সেগুলোকে আলাদা করো। তো আমি এখানে দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কি কার্বন কার্বন একক বন্ধন। তাহলে এটা একটা কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট যৌগ। এখন আমি ওর মতো আর কে কে আছে একটু দেখি। দেখো এখানে এই যে এই যৌগটা, এখানে কিন্তু সবগুলো কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট যৌগ। তাহলে আমরা বলতে পারি এই দুটার মধ্যে এই দুটা একই রকম বলতে পারি মোটামুটি। আর কে আছে একটু দেখি। আর 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 আছে এটা। কেমন? তাহলে এগুলাকে আমি আলাদা করলাম, গ্রিন সার্কেল দিয়ে আলাদা করলাম। তার মানে আমি বলতে চাচ্ছি এরা সবাই একই রকম। এরপরে আমি যদি বলি যে এই যে এখানে দেখো এই যৌগটার মতো কে কে আছে, তো এখানে আমি প্রথমে খেয়াল করবো যে এখানে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাই না? তাহলে এরকম কার্বন কার্বন দ্বিবন্ধনওয়ালা কে কে আছে একটু দেখি। তাহলে এই একজন, আরেকজন কে হতে পারে এখানে একটু দেখি, খোঁজ নিয়ে দেখি। এই যে কোনটা আছে, এই যে এইটা। তাহলে এই দুটাকে আমি লাল সার্কেল করলাম। আর কি আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন নেই। এখন দেখি এই যে এটার মতো কে কে আছে, এটার মতো কে কে আছে একটু দেখি। এগুলাকে আমি
তাহলে ইয়েলো সার্কেল করি, দেখি এটার মতো কে কে আছে বলতে এখানে কি আছে দেখো, একটা COOH, COOH কাদের কাদের মধ্যে আছে আমি সেটা দেখবো। এই যে ওর মধ্যে আছে COOH, এটা কিন্তু COH, কেমন COOH, এই যে এটাতে COOH আছে, এটাকে আলাদা করলাম। দেখো এটাতে কিন্তু নাই, এটা আবার COH, এই যে আরেকটা COOH দেখতে পাচ্ছি। তাহলে এই তিনটাকে আলাদা করলাম, আর COOH আর নেই। এরপরে আমি যদি দেখি যে এরপরে আমি দেখি যে এটার মতো কে কে আছে না, C11OH, এটার মতো কে কে আছে দেখি। আচ্ছা, এটাকে একটা সার্কেল করি, তারপরে এটার মতো চেহারা যারা আছে তাদেরকে আমি আলাদা করব। এই একজন, এই যে এখানে একজন পেয়েছিলাম, এই দুজন, এটা কে, এই যে দেখো, এই যে তিনজন, হ্যাঁ তিনজন পেলাম না। তাহলে সবগুলো মোটামুটি সার্কেল করা হয়ে গেছে, বাকি আছে কে, এটা, এটার সাথে কিন্তু কারো মিলে না। তাহলে এই যে আমরা আলাদা আলাদা করলাম, তাদের বিশেষ করে গঠন দেখে, কার্যকরীমূলক দেখে যে আলাদা আলাদা করলাম, কাউকে গ্রিন সার্কেল করলাম, কাউকে রেড সার্কেল করলাম, কাউকে ইয়েলো করলাম, কাউকে ব্লু করলাম, এই যে এরা হচ্ছে এক একটা গোত্র, কেমন একই সার্কেলরা সবাই একই গোত্রের, এই জন্য তাদেরকে আমরা বলছি সমগোত্র বা সমগোত্রীয় শ্রেণী, তাই না? তাদেরকে আমরা কি বলছি, এরা একই সমগোত্রীয় শ্রেণীর। আচ্ছা, তাহলে এবার একটু দেখি যে এখানে আমার একটু এটা ক্লিয়ার করতে হবে। দেখো সমগোত্রীয় শ্রেণী, আমরা এখানে দেখো একটা সমগোত্র শ্রেণী নিয়ে এসেছি এখানে। অ্যালকোহল একটা সমগোত্রীয় শ্রেণী, কেমন অ্যালকোহল আমরা সবাই জানি, সব মানে নাম শুনেছি অনেক আগে থেকে অ্যালকোহল, তাই না? অ্যালকোহলের মধ্যে দেখো সবার মধ্যে কি মিল আছে, দেখো অ্যালকোহল কার্বনের নাম্বার যখন 1 হয় তখন আমরা পাচ্ছি এটা CH3OH, হ্যাঁ, এটা গাঠন সংকেত কি এরকম CH3OH। এরপরে সদস্য দেখো ইথানল, সেখানেও দেখো OH আছে, প্রোপানল সেখানেও OH, বিউটানল সেখানেও OH, পেন্টানল সেখানেও OH, অর্থাৎ OH এটা হচ্ছে এদের কার্যকরী মূলক। তাহলে সবার মধ্যে কোন জিনিসটা কমন আছে, OH কার্যকরী মূলকটা কমন আছে। আর কি আছে দেখো, সবাই একই মৌল নিয়ে গঠিত, দেখো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, সবাই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটা মৌল নিয়ে, এদের প্রত্যেকটা সদস্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটা মৌল নিয়ে গঠিত। যেমন এদের সবার কি আছে, একটা কার্যকরীমূলক আছে, বন্ড OH, একই কার্যকরীমূলক। তারপরে দেখো এদের সংখ্যা যখন আমি কার্বন সংখ্যা এক এক করে যখন বাড়ছে, তখন তাদের মধ্যে একটা শুধু এই যে CH2 মূলক একটা করে CH2 মূলক বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা একটা সমগোত্রীয় শ্রেণী, যেটা নাম হচ্ছে অ্যালকোহল। সেরকম আরো সমগোত্রীয় শ্রেণী আছে, দেখি আমরা আর কি আছে। দেখো অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকেন, এই সমগোত্রীয় শ্রেণীটার নাম কি, অ্যালকেন। তো অ্যালকেনের দেখো প্রথম সদস্য মিথেন, কার্বন একটা, ইথেন কার্বন দুটা, এভাবে প্রোপেনে 3টা, বিউটেনে 4টা, পেন্টেনে 5টা। কিন্তু সবার মধ্যে কি মিল দেখো, সবাই শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত, কার্বন এবং হাইড্রোজেন এই দুটো মৌল নিয়ে গঠিত। সবার মধ্যে কি আছে, শুধুমাত্র একক বন্ধন, এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বা অন্য কোনো কার্যকরী মূলক নেই। তাহলে কি বুঝলাম, সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলা কি একই মৌল সমূহ নিয়ে গঠিত হবে, কেমন তাদের একই কার্যকরী মূলক থাকবে, তাদের এই যে আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে কার্বন সংখ্যা যখন একটা একটা করে বাড়বে, তাদের পরপর দুটো যৌগের মধ্যে একটা মিথিলের মূলকের পার্থক্য থাকবে, এই যে CH2 মূলকের পার্থক্য থাকবে, কেমন। আর কি কি আছে দেখি, দেখো এখানে কয়েকটা সমগোত্র শ্রেণীর উদাহরণ দেওয়া আছে। যেমন একটা হচ্ছে অ্যালকেন, দেখো অ্যালকেন, এলকিন, অ্যালকাইন, হ্যালো অ্যালকেন, অ্যালকোহল, ইথার, এলডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো কিন্তু এক একটা প্রত্যেকে এক একটা কি সমগোত্রীয় শ্রেণী।
প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীকে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর কি আছে, একটা সাধারণ সংকেত আছে। এই সাধারণ সংকেত দিয়ে শ্রেণীর প্রত্যেক যে কোনো সদস্যকে এটা প্রকাশ করা যায়। যেমন অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে কি, CnH2SN প্লাস 2, CnH2SN প্লাস 2। এখানে আমি সি এর মান যদি 1 বসাই তাহলে পাবো CH4 এর প্রথম হোমোলগ। সি এর মান যদি 2 বসাই তখন পাবো CH3 ইথেন, এটা হচ্ছে দ্বিতীয় হোমোলগ। এভাবে 3 বসালে আমি পাবো প্রোপেন, তৃতীয় হোমোলগ। এভাবে আমি এন এর মান 1 2 3 4 5 6 বসিয়ে কি পাবো, এই সাধারণ সংকেতের মধ্যে যদি এন এর মান 1 2 3 4 বসাই তাহলে আমি এক একটা হোমোলগ পেতে থাকবো। একইভাবে প্রত্যেকটা সমগোত্র শ্রেণীর এই যে সাধারণ সংকেত আছে সেখানে এন এর মান 1 থেকে শুরু করে আমরা যদি 1 2 3 4 করে বাড়াই তাহলে আমরা এক একটা মানে উচ্চতর শ্রেণী, উচ্চতর যৌগ পাবো। যেমন অ্যালকোহলে আছে CnH2SN প্লাস 2O, এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত, CnH2SN প্লাস 2O। এটা কার সাধারণ সংকেত? অ্যালকোহলের সাধারণ সংকেত। এখানে এন এর মান 1 বসালে আমরা পাচ্ছি CH2OH মিথানল, এন এর মান 2 বসালে পাচ্ছি আমরা CH3CH2OH ইথানল। যেমন এভাবে 3 বসালে পাবো প্রোপানল। তো এভাবে আমরা এক একটা হোমোলগ, এই যে সমগোত্র শ্রেণীর এক একটা সদস্যকে কি বলে, হোমোলগ বা সমগোত্রক। কেমন? তাহলে হোমোলোগাস শ্রেণীর বাংলা কি, সমগোত্র শ্রেণী। আর সমগোত্র শ্রেণীর প্রত্যেকটা সদস্যকে বলা হয় কি, হোমোলগ বা সমগোত্রক। এখানে আরো সমগোত্র শ্রেণীর আরো কিছু সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত দেওয়া আছে, তো এগুলো তোমরা দেখবে বুঝে নিয়ে। যে অ্যালডিহাইডের আছে CnH2SnO, কিটোনের আছে CnH2SnO, কেমন, এগুলা তোমরা দেখে নেবে, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখি আর কি কি সমগোত্র শ্রেণী আর কি কি বৈশিষ্ট্য আছে না। সাধারণ প্রস্তুত প্রণালী, একই সমগোত্র শ্রেণীর সবগুলো সদস্যকে একটা রিঅ্যাকশন দিয়ে তৈরি করা যায়। যেমন ধরো আমি কি বানাবো, অ্যালকোহল বানাবো। কেমন, আমি অ্যালকোহল বানাবো। তো অ্যালকোহল বানানোর জন্য একটা সাধারণ রিঅ্যাকশন আসছে। রিঅ্যাকশনটা হচ্ছে কি, দেখো রিঅ্যাকশনটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি যদি একটা অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে উত্তপ্ত করি তাহলে একটা অ্যালকোহল তৈরি হবে, সাথে পটাশিয়াম হ্যালাইড পাওয়া যাবে। কি বলছি, অ্যালকাইল হ্যালাইড যদি আমি একটা নিই তার সাথে যদি আমি অ্যাকুয়াস বা জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে উত্তপ্ত করি তার একটা অ্যালকোহল পাবো, পটাশিয়াম হ্যালাইড পাবো। এখানে আর হচ্ছে আর কে বলা হয় অ্যালকাইল মূলক। হ্যাঁ, আমি যে কোনো অ্যালকাইল মূলক যুক্ত করে যে কোনো অ্যালকোহল তৈরি করতে পারি। যেমন ধরো আমি যদি দেখো মিথানল তৈরি করতে যাই তাহলে আমি এখানে কি যোগ করছি, মিথাইল আয়োডাইড। অ্যালকাইল হ্যালাইডের জায়গায় কি করলাম, আর ইকুয়াল টু নিলাম মিথাইল, হ্যালাইড ইকুয়াল নিলাম আয়োডাইড, তাহলে মিথাইল আয়োডাইড। তার সাথে আমি অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, পেয়ে গেলাম কি, মিথানল বা মিথাইল অ্যালকোহল। যদি আমি ইথাইল অ্যালকোহল বা ইথানল তৈরি করতে যাই তাহলে কি নিব, দেখো ইথাইল আয়োডাইড নিয়েছি আমি, তার সাথে অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, তৈরি হয়ে গেছে ইথানল বা ইথাইল অ্যালকোহল। এভাবে আমি এই যে আরটা চেঞ্জ করে করে এখানে আমি যে কোনো অ্যালকোহল তৈরি করতে পারবো, ঠিক আছে? তাহলে এই যে রিঅ্যাকশনটা অ্যালকাইল হ্যালাইড প্লাস অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যালকোহল প্লাস পটাশিয়াম হ্যালাইড তৈরি হচ্ছে, এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ প্রস্তুত প্রণালীর একটা রিঅ্যাকশন। একইভাবে আমি যদি অ্যালকেন তৈরি করতে যাই, দেখো অ্যালকেনের জন্য সাধারণ রিঅ্যাকশন কোনটা, দেখো RCOONA, সোডিয়াম কার্বক্সিলেট, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম কার্বক্সিলেট। তার সাথে যদি আমি সোডা লাইম যোগ করে উত্তপ্ত করি তাহলে এখানে একটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন বলে এটাকে, তাহলে একটা অ্যালকেন তৈরি হয়, সাথে সোডিয়াম কার্বন পাওয়া যায়। দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম কার্বক্সিলেট প্লাস সোডা লাইম, এটাকে যদি আমি উত্তপ্ত করি তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে দেখো আর এর সাথে এইচ, আর এইচ একটা অ্যালকেন,
তার সাথে সোডিয়াম কার্বনেট পাওয়া যায়। এটা হচ্ছে এলকেন প্রস্তুতি। RH হচ্ছে অ্যালগিরিচ দিয়ে কি নির্দেশ করা হয়? এলকেন নির্দেশ করা হয়। এটা হচ্ছে এলকেন প্রস্তুতির একটা সাধারণ বিক্রিয়া। তাহলে আমি এখন এই রিঅ্যাকশনটা দিয়ে দেখি মিথেন তৈরি করতে পারি কিনা। মিথেন যদি তৈরি করতে যাই তাহলে আমার নিতে হবে, দেখো, সোডিয়াম ইথানয়েড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ, তার সাথে সোডা লাইম পেয়ে যাচ্ছি, দেখো CH3, তার সাথে একটা H যোগ হয়ে যাচ্ছে CH4 প্লাস সোডিয়াম কার্বনেট অর্থাৎ মিথেন পাচ্ছি। আমি যদি এর পরবর্তী সদস্য ইথেন তৈরি করতে যাই তাহলে কি নিব? তাহলে দেখো শুধু আরটা চেঞ্জ করছি আমরা। হ্যাঁ, আর এর জায়গায় এখানে নিয়েছিলাম মিথাইল, এখন নিচ্ছি ইথাইল। তাহলে দেখো CH3 CH2 COON অর্থাৎ সোডিয়াম প্রোপানয়েট, তার সাথে আমি সোডা লাইম যোগ করলাম, উত্তপ্ত করলাম, পাচ্ছি কি দেখো CH3 CH2, এটুকুর সাথে একটা H যোগ হয়ে গেছে, তাহলে CH3 CH3 অর্থাৎ ইথেন প্লাস সোডিয়াম কার্বনেট। অর্থাৎ এই যে বিক্রিয়াটা সোডিয়াম কার্বক্সাইড প্লাস সোডা লাইম তার সাথে বিক্রিয়া করে আমরা পাচ্ছি অ্যালকেন প্লাস সোডিয়াম কার্বনেট। এটা হচ্ছে অ্যালকেনের প্রস্তুত প্রণালীর একটা জেনারেল রিঅ্যাকশন বা সাধারণ রিঅ্যাকশন। তাহলে সমগোত্রীয় শ্রেণীগুলোর কি আছে? একটা সাধারণ প্রস্তুত প্রণালী আছে, তাই না? আচ্ছা, এবার দেখো এই ছকটা একটু দেখো, এখানে একটা ছক আছে। এই ছকটা দিয়ে কি দেখাচ্ছি দেখো, আমি যদি এখানে যে কোনো একটা অ্যালকোহল নিই, একটা অ্যালকোহল নিলাম, সে অ্যালকোহলকে যদি আমি অ্যাসিডিক দ্রবণে কার্বক্সিলিক অ্যাসিড, যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করি তাহলে একটা স্টার পাওয়া যাবে। এটাকে বলা হয় স্টারিফিকেশন বিক্রিয়া বা স্টারীকরণ বিক্রিয়া। তাহলে যে কোনো অ্যালকোহল তার সাথে আমি যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম অ্যাসিডিক সলিউশনে, পেয়ে যাচ্ছে একটা স্টার। কেমন? একটা অ্যালকোহল নিলাম, তাকে যদি আমি গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করি তাহলে অ্যালকোহলের ডিহাইড্রেশন হবে। কিরকম? আমি যদি অতিরিক্ত অ্যালকোহল ব্যবহার করি তাহলে পাবো ইথার, আর যদি আমি অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি তাহলে পাবো অ্যালকিন। তাহলে কি দেখা যাচ্ছে? এটা যে কোনো অ্যালকোহলের জন্য বিক্রিয়াগুলো, তাহলে কি তাদের রাসায়নিক ধর্ম একই রকম হয়। যেমন একই সমগোত্র শ্রেণীর সব সদস্যের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হতে পারে। যেমন অ্যালকোহলকে যদি আমি জারণ করি, অ্যালকোহলে আমরা একটু পরেই দেখবো অ্যালকোহল আবার 3 রকমের আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। যদি প্রাইমারি অ্যালকোহল হয়, যে কোনো প্রাইমারি অ্যালকোহল আমি যদি পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফিউরিক অ্যাসিডে জারিত করি তাহলে পাবো একটা অ্যালডিহাইড, মৃদু চারণ করলে অ্যালডিহাইড পাবো। যদি এটাকে আরো জারিত করি, ফার্দার অক্সিডেশন করি, তাহলে পাবো একটা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। তাহলে এগুলো কি? এগুলো মানে কি বোঝাচ্ছি আমরা? তাহলে বোঝা যাচ্ছে যে একই সমগোত্র শ্রেণীর সকল সদস্যের রাসায়নিক ধর্ম একই রকম, তাই না? আচ্ছা, তাহলে দেখো এবার ভৌত ধর্মের কি অবস্থা। ভৌত ধর্মটা বোঝানোর জন্য আমি একটু অ্যালকেনের উদাহরণ নিয়েছি এখানে। অ্যালকেন সমগোত্র শ্রেণীর সদস্যগুলো উদাহরণ নিয়েছি, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডিকেন, উন্ডুকেন, ডোডিকেন, পেন্টাডিকেন, ইকোসেন, ট্রাইটেন। তাহলে এই যে সদস্যগুলা, হ্যাঁ, এই যে সদস্যগুলা দেখো, এদের কি হচ্ছে দেখো, ভৌত ধর্ম। ভৌত ধর্ম কারা? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, এগুলাকে আমরা কি বলি? ভৌত ধর্ম বলি। এখন এগুলোর ভৌত ধর্ম বয়লিং পয়েন্ট হচ্ছে কি? স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক হিসাব করে দেখা গেছে আমরা মিথেন থেকে যতই নিচের দিকে নামছি স্ফুটনাঙ্ক কি হচ্ছে? তত বাড়ছে না কমছে? স্ফুটনাঙ্ক ততই বেড়ে যাচ্ছে। উপর থেকে যতই নিচে যাচ্ছি স্ফুটনাঙ্ক ততই বেড়ে যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে এদের আণবিক ভরের বৃদ্ধির সাথে সাথে, অ্যালকেন সমগোত্র শ্রেণীর আণবিক ভরের বৃদ্ধির সাথে সাথে এদের কি বেড়ে যাচ্ছে? স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে। গলনাঙ্কের কি অবস্থা? এমপি বলতে আমরা কি বুঝি? গলনাঙ্ক বুঝি। গলনাঙ্কের কি অবস্থা? দেখো গলনাঙ্ক দেখো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। কিছু ব্যতিক্রম হয়ে থাকতে পারে, একটা দুটা ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু স্বাভাবিক হচ্ছে কি এদের আণবিক ভরের বৃদ্ধির সাথে সাথে এদের ভৌত ধর্মের ক্রমশ পরিবর্তন ঘটে। হয় উপর থেকে নিচের দিকে গেলে হয় আস্তে আস্তে বাড়তে থাকবে, নয়তো আস্তে আস্তে কমতে থাকবে। এটাকে বলা হয় ক্রমশ পরিবর্তন। এটাও কি সমগোত্র শ্রেণীর একটা বৈশিষ্ট্য। কেমন? তাহলে দেখি এবার
সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে। দেখা যাক সমগোত্র শ্রেণীর কি কি বৈশিষ্ট্য আছে। আমরা এতক্ষণ যে পড়লাম সেটা যদি একটু সামারাইজ করি তাহলে দেখি সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য। দেখো আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে দেখলাম এরা একই মূল সমন্বয়ে গঠিত, আমরা দেখেছি। নেক্সট, এদের একটি সাধারণ সংকেত থাকে, অর্থাৎ একটা সাধারণ সংকেত দিয়ে এদের সদস্যগুলোকে প্রকাশ করা যায়। যেমন অ্যালকোহলে হচ্ছে CnH2SN+2O, অ্যালকেনের হচ্ছে CnH2SN+2, অ্যালডিহাইডের হচ্ছে CnH2SNO। কেমন? তাহলে এগুলো হচ্ছে একটা সাধারণ সংকেত দিয়ে এদেরকে প্রকাশ করা যায়। তারপরে দেখো কি দেখলাম, এদের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম, এটা আমরা দেখেছি অ্যালকোহলের উদাহরণ দিয়ে। তারপরে দেখো এদের একই কার্যকরীমূলক থাকে, এটা তো প্রথমেই বলে আসছি। যেমন অ্যালকোহল শ্রেণী যদি হয় তার কার্যকরীমূলক হবে বন্ড OH, এলডিহাইড যদি হয় তাহলে হবে বন্ড CHO, অর্থাৎ এদের একটা ফিক্সড নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে, সকল সদস্যের একটা কার্যকরীমূলক থাকে। দেন এদের একটি সাধারণ প্রস্তুত প্রণালী থাকে, এটাও আমরা দেখেছি। অ্যালকোহল এবং অ্যালকেন তৈরি করতে গিয়ে আমরা এদের উদাহরণ নিয়ে আমরা দেখেছি যে এদের একটা সাধারণ প্রস্তুত প্রণালী থাকে। আর কি, আণবিক ভরের ক্রমবৃদ্ধির সাথে এদের ভৌত ধর্ম ক্রমশ পরিবর্তিত হয়, কিছুক্ষণ আগে আমরা এটা দেখলাম। তাহলে এই হচ্ছে সমগোত্র শ্রেণী বৈশিষ্ট্য। তাহলে আমাকে যদি বলে সমগোত্র শ্রেণী কাকে বলে, তাহলে আমি এইগুলো বলবো। হ্যাঁ, কি বলবো? একই মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগসমূহের শ্রেণী, যাদেরকে ক্রমবর্ধমান আণবিক ভর হিসেবে সাজালে পরপর দুটো যৌগের মধ্যে একটা মিথিল মূলকের পার্থক্য থাকে। এদের একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়, এদের একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে, এদের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম, এদের ভৌত ধর্ম কি হয়, আণবিক ভরের বৃদ্ধির সাথে ক্রমশ পরিবর্তিত হয়, এদের একটি সাধারণ প্রণালী থাকে। তো এরূপ যৌগসমূহের শ্রেণীকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে সমগোত্র শ্রেণী নিয়ে যদি আমাদের কোনো প্রশ্ন আসে তাহলে আমরা অবশ্যই বলতে পারবো, লিখতে পারবো, তাই না? দেখি তাহলে। তাহলে ধরো তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় মিথানল ও ইথানল পরস্পর সমগোত্রক ব্যাখ্যা করো, এরকম একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো প্রায় আসে তোমাদের পরীক্ষায়, অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসে। খ প্রশ্ন 2 নাম্বার প্রশ্ন, মিথানল ও ইথানল পরস্পর সমগোত্রক কেন ব্যাখ্যা করো। সমতো কেন এরকম আসতে পারে, সমগোত্রক ব্যাখ্যা করো। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা আনসারটা কিভাবে দেব? প্রথমে কি করব, মিথানল এবং ইথানলের সংকেত লিখবো, আণবিক সংকেত লিখবো। মিথানল CH2OH, ইথানল CH3CH2OH সংকেত লিখলাম। এখন দেখা যাচ্ছে কি এদের কি একই মৌল সমন্বয়ে গঠিত, কি কি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তারপরে কি এদের কি আছে, হ্যাঁ, কার্যকরী মূলক কি, এদের কার্যকরী মূলক কি, এদের কার্যকরী মূলক কি OH, তাই না? এদের কার্যকরী মূলক হচ্ছে OH। এদের সাধারণ সংকেত কি, CnH2SN+2O, তাই না? তারপর বলবো এই যে সবার কি রাসায়নিক ধর্ম একই রকম, এদের ভৌত ধর্ম উপর থেকে নিচের দিকে নামলে আণবিক ভর বৃদ্ধির সাথে ক্রমশ পরিবর্তিত হয়। তারপরে এদের একটা সাধারণ প্রস্তুত প্রণালী আছে। হ্যাঁ, তাহলে এই জন্য এরা সবাই কি, মিথানল এবং ইথানল পরস্পর সমগোত্রক। 2 নাম্বার প্রশ্ন। তাহলে আমরা এদের সংকেতটা লিখলাম, তারপরে এদের কার্যকরীমূলকটা বললাম, এদের সাধারণ সংকেতটা দিলাম, একই মৌল সমন্বয়ে গঠিত। এই কয়টা কথা লিখলে, যেহেতু 2 নাম্বার, আমার এই কথাগুলো লিখলেই আমরা মোটামুটি নাম্বারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম সমগোত্র শ্রেণী কি, না কিভাবে ব্যাখ্যা করবো এটা। এখন দেখো কার্যকরীমূলক, কার্যকরীমূলক যেটাকে ইংরেজিতে বলা হয় ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। কার্যকরীমূলকটা কি? দেখো এই যে এতগুলো শ্রেণীর জৈব যৌগ আমরা পড়লাম, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো কিন্তু একটা সমগোত্র শ্রেণী। স্টার, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যালডিহাইড, কিটোন, নাইট্রাইল, এই প্রত্যেকটা সমগোত্র শ্রেণী বলেছিলাম যে একটা কি আছে, নির্দিষ্ট কার্যকরীমূলক আছে।
যেমন কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে বন্ড COOH, স্টারের হচ্ছে বন্ড COR। তাহলে কার্যকরী মূলকটা কি? যে এই যৌগ, এই যে কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা কোন সাধারণ সঙ্গে যে RCOOH এটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি না, RCOOH এটা দিয়ে আমরা যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডকে প্রকাশ করতে পারি। তাহলে এর কার্যকরী মূলক হচ্ছে কি বন্ড COOH। তাহলে এটা কি, এটার কাজটা কি? এটাই হচ্ছে মূল কাজ। একটা জৈব যৌগের যে রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, এগুলো সব নিয়ন্ত্রণ করে কে? এই যে এই কার্যকরী মূলকটা এটা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তাহলে সেটা কি? এটা একটা পরমাণু গুচ্ছ হতে পারে, পরমাণু গুচ্ছ বা মূলক, অথবা একটা পরমাণু হতে পারে। তাহলে কার্যকরী মূলক কি? কার্যকরী মূলক কাকে বলে? জৈব যৌগের অনুষ্ঠিত যে পরমাণু বা মূলক উক্ত যৌগের কার্যাবলী ধর্মাবলী কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে তাকে কার্যকরী মূলক বলে। হ্যাঁ, তাহলে কার্যকরী মূলকটা কি? ওই যৌগের ধর্মাবলী যেটা নিয়ন্ত্রণ করে সেটা একটা পরমাণু বা মূলক, সেটাই হচ্ছে কি কার্যকরী মূলক। যেমন কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক বললাম বন্ড COOH, যেটার গাঠনিক সংকেত দেখো, এগুলা কিন্তু তোমাদের আসতে পারে, পরীক্ষা এমসিকিউতে আসতে পারে। গাঠনিক সংকেত দেখো বন্ড COH। এখানে দেখো কার্বনের যোজনী 4, কার্বনের যোজনী 4, তাহলে এক্সনের সাথে গেছে 2টা, এক্সনের সাথে একটা 3টা, বাকি একটা খালি। এগুলা কিন্তু কি, এগুলো কোনো রেখা না, এগুলো হচ্ছে বন্ড। কার্বনের যে বন্ডটা খালি আছে, যোজনী একটা খালি আছে, যে 2টা 3টা হয়ে গেছে। তাহলে আমাদের কার্যকরী মূলকের গাঠনিক সংকেত দিক থেকে আমার খেয়াল রাখতে হবে যে কার্বনের যোজনী 4, এটা মাথায় রাখতে হবে। তাহলে স্টার COOR, অক্সিজেনের সাথে একটা ডাবল বন্ড, এটার সাথে একটা সিঙ্গেল বন্ড, বাকিটা খালি। অ্যাসিড হ্যালাইড বন্ড COX, কেন? এই অক্সিজেনের সাথে ডাবল বন্ড, হ্যালোজেনের সাথে একটা সিঙ্গেল বন্ড, বাকি একটা খালি। অ্যাসিড অ্যামাইড CO বন্ড CONH2, তাহলে দেখো এই বন্ড সি, এই যে অক্সিজেনের সাথে একটা ডাবল বন্ড, এই নাইট্রোজেনের সাথে একটা সিঙ্গেল বন্ড, আর একটা বন্ড খালি। আচ্ছা, তারপরে আসো এলডিহাইড বন্ড CHO, কিভাবে? এই অক্সিজেনের সাথে দুটো ডাবল বন্ড, হাইড্রোজেনের সাথে একটা সিঙ্গেল বন্ড, একটা বন্ড খালি। এই যে কিটোন, হ্যাঁ, বন্ড CO বন্ড, কেন? এটা দুইটা বন্ড, দুইটা খালি, কিভাবে? অক্সিজেনের সাথে দুটো ডাবল বন্ড, বাকি দুইটা বন্ড খালি। নাইট্রাইল দেখো বন্ড CN, কিভাবে? এই কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে 3টা বন্ধন, ত্রিবন্ধন, আর একটা বন্ধন খালি। তাহলে আমাদের গাঠনিক সংকেত দেখতে হলে কার্যকরী মূলকের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমরা দেখলাম এক একটা শ্রেণীর, এক একটা সমগোত্র শ্রেণীর কার্যকরী মূলকের আণবিক সংকেত, কার্যকরী মূলকের গাঠনিক সংকেত। প্রত্যেকটা শ্রেণীর যৌগের কার্যকরী মূলক কিন্তু আলাদা, ভিন্ন ভিন্ন। তাহলে আমরা এই যে কার্যকরী, একটা যৌগের মধ্যে আমি যদি এই কার্যকরী মূলকটা দেখি, তাহলে আমি বলতে পারবো না যৌগটা কি। তাহলে আমি যদি দেখি এরকম একটা যৌগ দেখি, এরকম একটা যৌগ দেখলাম যার মধ্যে এই মূলকটা আছে, তাহলে আমি কি বলবো সেটা কোন শ্রেণীর যৌগ? কার্বক্সিলিক অ্যাসিড। যদি দেখি এরকম একটা মূলক আছে, ধরো মনে করো সেটা হতে পারে তোমার, যাই মনে করো এটা হলো ধরো CH3, CH3, তারপর হলো ধরো CH2, CO, আমার লেখা প্র্যাকটিস নাই বলে এটা ভালো হচ্ছে না। CH3, CH3, CH2, COO, CH3, COO, CH3। তাহলে এটা দেখলে আমরা কি বুঝবো? COO, CH3 দেখলে কি বুঝবো? সেটা একটা স্টার, কেমন? তাহলে কার্যকরী মূলক দেখে আমার চিন্তা হবে সেটা কোন যৌগ, ঠিক আছে? তাহলে একইভাবে আমরা যদি কোনোখানে দেখি যে CO বন্ড CO,
সিএল, CH3COCl, CH3COCl। তাহলে এটা যদি দেখি, ধরো দেখলাম CH3, কেমন, ধরো CH3 পেলাম, CO পেলাম, CH3CONH2। তাহলে এটা কোন, এখানে কার্যকরীমূলক কোনটা? CH3CONH2, এখানে কার্যকরীমূলক কি? এই যে CONH2, এটা হচ্ছে কার্যকরীমূলক। তাহলে এটা দেখলে আমি কি বুঝবো সেটা কোন শ্রেণীর যৌগ? CONH2 কোথায় আছে? দেখো CONH2 কোথায় আছে? এই যে CONH2। তাহলে CONH2 থাকলে এটা কোন শ্রেণীর যৌগ আমরা বুঝবো? অ্যাসিড অ্যামাইড। দেখো, অ্যাসিড অ্যামাইড। তাহলে আমরা এভাবে কার্যকরীমূলক দেখে আমরা বলতে পারি যে সেটা কোন শ্রেণীর যৌগ। যেমন আবার ধরো একটা যৌগ মনে করো CH3, CH3, CH2, CN, CH3, CH2, CN। তাহলে এটা কি? CN। এটা কার্যকরীমূলক কি? CN। CN কোথায় আছে? দেখো, এই দেখো CN, এই যে এখানে CN আছে। CNটা কোন শ্রেণীর যৌগের কার্যকরীমূলক? নাইট্রাইল শ্রেণীর যৌগের কার্যকরীমূলক। তাহলে আমরা এখন বুঝবো যে কোথাও যদি থাকে তাহলে এটা কোন শ্রেণীর যৌগ আমি বলবো? এটা একটা নাইট্রাইল শ্রেণীর যৌগ। তাহলে কি হলো? আমরা কার্যকরীমূলক দেখে বলতে পারি যে এগুলা কোন শ্রেণীর যৌগ, তাই না? কার্যকরীমূলক দেখে আমরা বলে দেবো সেটা কোন শ্রেণীর যৌগ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা যে একটু আগে দেখেছিলাম কার্যকরীমূলকগুলো, অ্যালকোহল, অ্যালকোহলের কার্যকরীমূলক আমরা জানি যে বন্ড OH, কেমন? কিন্তু এই অ্যালকোহলগুলোকে তাদের কাঠামো অনুসারে আর বল স্ট্রাকচার অনুযায়ী ওদেরকে আবার 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে কি? 1 ডিগ্রি বা প্রাইমারি, 2 ডিগ্রি বা সেকেন্ডারি, 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। তো প্রাইমারি অ্যালকোহলের কার্যকরীমূলক দেখো, এটা কিন্তু কার্যকরীমূলক এগুলো সব। তো প্রাইমারি অ্যালকোহল কিভাবে চিনবো? কার্যকরীমূলকটা কি কি দেখে আমরা চিনবো সেটা প্রাইমারি অ্যালকোহল? দেখতে হবে আমাদের যে ওয়েজটা আছে অ্যালকোহলের, সেই ওয়েজটা যে কার্বনের সাথে যুক্ত আছে, যে কার্বনের সাথে যুক্ত আছে সেখানে যদি সেই কার্বনের সাথে যদি 2টা হাইড্রোজেন পরমাণু থাকে, বললাম ওয়েজটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনের সাথে যদি কমপক্ষে 2টা হাইড্রোজেন পরমাণু থাকে, তখন সেটাকে আমরা বলবো প্রাইমারি বা সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরীমূলক কি? বন্ড CH2OH। আবার এই যে যদি OH মূলকটা যে কার্বনের সাথে যুক্ত থাকে সেখানে যদি শুধুমাত্র একটা হাইড্রোজেন পরমাণু থাকে, শুধুমাত্র একটা হাইড্রোজেন পরমাণু থাকে এবং কার্বনের বাকি 2টা বন্ড খালি থাকে, তখন সেটাকে আমরা বলবো সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল। একইভাবে যদি OH মূলকযুক্ত কার্বন পরমাণুর সাথে কোনো হাইড্রোজেন পরমাণু যুক্ত না থাকে এবং কার্বনের 3টা বন্ডে খালি, মানে এখানে হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মূলক বসবে, অ্যালকাইল মূলক বা অ্যারাইল মূলক বসবে, তখন সেটাকে আমরা বলি টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে প্রাইমারি অ্যালকোহলের কার্যকরীমূলক কি? বন্ড CH2OH। সেকেন্ডারি অ্যালকোহলের বন্ড 2টা বন্ড খালি CHOH। টারশিয়ারি কার্বনের 3টা বন্ড খালি বন্ড OH। একইভাবে এমিনগুলোকেও প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি 3টা ভাগে ভাগ করা হয়। এবং প্রাইমারি এমিন কোনগুলা? যদি সেই এমিনের নাইট্রোজেনের সাথে কমপক্ষে 2টা হাইড্রোজেন পরমাণু থাকে, তখন সেটাকে আমরা বলবো প্রাইমারি এমিন। যদি শুধু একটা হাইড্রোজেন পরমাণু থাকে, নাইট্রোজেনের বাকি 2টা বন্ড খালি থাকে, অর্থাৎ হাইড্রোজেন নাই, এখানে শুধু একটা হাইড্রোজেন আছে, বাকিটা হাইড্রোজেন ছাড়া অন্য মূলক, অ্যালকাইল মূলক বা অ্যারাইল মূলক, তখন সেটাকে আমরা বলি সেকেন্ডারি এমিন। আর যদি নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত না থাকে,
তাহলে কি যুক্ত থাকে? অ্যালকাইল মূলক বা রাইল মূলক যুক্ত থাকে, তখন সেটাকে আমরা বলি কি? টারশিয়ারি বা 3 ডিগ্রি এমিন। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এমিনের কার্যকরীমূলক: প্রাইমারি এমিনের বন্ড NH2, সেকেন্ডারি এমিনের দুটা বন্ড খালি NH, টারশিয়ারি এমিনের নাইট্রোজেনের 3টা বন্ডই খালি। একইভাবে অ্যামাইড যদি হয়, প্রাইমারি অ্যামাইডের হচ্ছে CONH2 বন্ড CONH2, সেকেন্ডারি অ্যামাইড যদি হয় বন্ড যে CONH একটা হাইড্রোজেন। সেকেন্ডারি অ্যামাইডের কার্যকরীমূলকে কয়টা হাইড্রোজেন আছে? শুধুমাত্র নাইট্রোজেনের সাথে শুধুমাত্র একটা হাইড্রোজেন। আর টারশিয়ারি অ্যামাইডের ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন নাই। বোঝা গেছে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমার এগুলো জানতে হবে। হ্যাঁ, এটা জানলে আমি এই মূলক দেখে আমি বুঝে নিব যে সেটা কত ডিগ্রি অ্যালকোহল, সেটা কত ডিগ্রি এমিন, কেমন? কত ডিগ্রি অ্যালকোহল, কত ডিগ্রি এমিন, সেটাকে সেকেন্ডারি না প্রাইমারি না টারশিয়ারি, এগুলো আমি কি দেখে বুঝবো? এই মূলকটা থেকে ওএইচ মূলক যুক্ত কার্বনের সাথে যদি কমপক্ষে দুটো হাইড্রোজেন থাকে, তাহলে আমি একদম চোখ বন্ধ করে বলবো এটা প্রাইমারি। যদি শুধু একটা হাইড্রোজেন থাকে আমি বলবো এটা সেকেন্ডারি। একটাও না থাকে তাহলে বলবো সেটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো তোমাদের জন্য কি আছে একটু দেখি। মূল্যায়ন। এতক্ষণ যা কিছু পড়লাম, আমরা আলোচনা করলাম, দেখে আমরা কি কি শিখলাম সেটা আমরা এই কয়েকটা প্রশ্ন দিয়ে আমি মূল্যায়ন করব। যেমন এখানে আছে নিচের কোন জোড়া একই সমগোত্র শ্রেণীর? এখানে এক জোড়া যৌগ দেওয়া আছে। হ্যাঁ, যৌগগুলোর স্ট্রাকচার গঠন দেখে আমার বুঝতে হবে কারা এখানে সমগোত্র শ্রেণী। তাহলে আমরা প্রথমে কার্যকরীমূলক খুঁজবো, একই কার্যকরীমূলক যাদের তারা হবে একই সমগোত্র শ্রেণীর, সেটা আমরা এখান থেকে খুঁজে বের করব। ঠিক আছে। 2 নাম্বার, নিচের কোনটি সেকেন্ডারি অ্যালকোহল? আমরা একটু আগে জেনেছি সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরীমূলক কি থাকে? OH মূলক যুক্ত কার্বনের সাথে শুধুমাত্র একটা হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে এখান থেকে আমরা খুঁজে বের করব কোন OH মূলক যুক্ত কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে। কেমন? নিচের কোনটি অ্যামাইডো মূলক? কার্যকরী মূলক আমরা যেখানে পড়েছি সেখানে আমরা দেখেছি অ্যামাইডো মূলক কোনটা, স্টার কোনটা, কিটোন কোনটা, অ্যাসিড হ্যালাইড কোনটা। তাহলে আমি এখান থেকে বের করে নিব। 4 নাম্বার প্রশ্ন, CH3CHO এই যৌগটার চতুর্থ সমগোত্র কোনটি? চতুর্থ সমগোত্র কোনটি? তাহলে আমার এটা কত নাম্বার সমগোত্রটা জানলে আমি চতুর্থ সমগোত্র সুন্দর করে বের করে নিতে পারবো। ঠিক আছে না? এখান থেকে আমরা এটা বের করব, এই আনসার গুলো বের করে আমরা কি করব? কমেন্টে জানাবে। ঠিক আছে। নেক্সট কি আছে তোমাদের জন্য দেখি, বাড়ির কাজ। নেক্সট হচ্ছে বাড়ির কাজ। এখানে উদ্দীপক দেওয়া আছে, দেখো উদ্দীপক একটা সংকেত দেওয়া আছে CnH2SN+2O, এটাকে বলছি আমরা A। আরেকটা দেওয়া আছে বন্ড সি ট্রিপল বন্ড N, এটাকে বলছি আমরা B। কেমন? তো আমার প্রথম প্রশ্ন জ্ঞানমূলক, কার্যকরীমূলক কি? অবশ্যই সেটা জ্ঞানমূলক প্রশ্ন, অবশ্যই সেটা আমাকে জানাবে। মিথানেল ও ইথানেল পরস্পর সমগোত্র কেন? এটা হচ্ছে অনুধাবনমূলক। এরকম একটা প্রশ্ন আমরা সলভ করেছি ক্লাসে, তাহলে সেভাবে আনসারটা লিখতে হবে। 3 নাম্বার, উদ্দীপকের বি মূলক সম্বলিত সমগোত্র শ্রেণীর প্রথম 3টি হোমোলগের নাম ও সংকেত লিখুন। বি মূলক কত? বি, আচ্ছা এই মূলকটা, এই মূলক সম্বলিত সমগোত্র শ্রেণী কোনটা বুঝে নিব, কোন সমগোত্র শ্রেণী সেটা, সেটার প্রথম 3টি হোমোলগের নাম লিখবো, সংকেত লিখবো। এটা কি? প্রয়োগমূলক। 4 নাম্বার, উদ্দীপকের এই সংকেত দ্বারা, এই যে এই সংকেত দ্বারা একাধিক সমগোত্র শ্রেণী ব্যাখ্যা করা যায় কি? এই যে একটা সাধারণ সংকেত দেওয়া আছে এখানে CnH2SN+2O, এই সংকেতটা দিয়ে একটা সমগোত্র শ্রেণী ব্যাখ্যা করা যায় নাকি একাধিক সমগোত্র শ্রেণী ব্যাখ্যা করা যায়? হ্যাঁ হলে হ্যাঁ লিখে আমরা আলোচনা করব কোন কোন সমগোত্র শ্রেণীটা, কোন কোন সমগোত্র শ্রেণী সাধারণ সংকেত নির্দেশ করে, সেটা আমরা আলোচনা করব। তো এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে। কেমন?
এই প্রশ্নগুলো খাতায় লিখবে, যত বেশি লিখবে তত বেশি মনে থাকবে। ঠিক আছে? এই হলো আমাদের আজকের মোটামুটি আলোচনা। তোমাদের কিছু কাজও দিলাম। তো আজকে আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থেকো, ক্লাসগুলো ঠিকমতো করো। অনলাইন ক্লাসগুলো আমরা যেভাবে শিডিউল অনুযায়ী দিচ্ছি এভাবে ক্লাসগুলো করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।